উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় পর্যটনের শ্রেষ্ঠতম আকর্ষণ হলো গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারার এই জঙ্গলে সাফারি করার নানা রকম উপায় আছে। নানা জায়গা থেকে নানা দিকে সাফারিতে যাওয়া যায়। এই ভিডিওতে সেগুলোর সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস দেব। গরুমারায় আসতে হলে সবথেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো নিউ ম্যাল জাংশন। নিউ ম্যাল জাংশন স্টেশন থেকে গাড়িতে করে এখানে আসতে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগে। গরুমারাতে সাফারির যে কয়েকটা স্টার্টিং পয়েন্ট আছে তার মধ্যে প্রথম হলো লাটাগুড়ি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখান থেকে সাফারিতে যাওয়া হয় 5টা জায়গায়। প্রথম অপশন অফলাইন সাফারি। এর টিকিট অফলাইনে করতে হয়। এই টিকিট নিতে হয় গরুমারা বাজারে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে। ওটা লাটাগুড়ি রেঞ্জের ফরেস্ট অফিস। সাফারির দিনে সাফারির মাত্র 1 ঘন্টা আগে থেকে এই টিকিট দেওয়া হয়। টিকিটের সংখ্যা খুব সীমিত। এই সাফারির সময় সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত, আবার বিকেলে 4টে থেকে 5:30 পর্যন্ত। গরমকাল এবং শীতকাল অনুযায়ী টাইমগুলো একটু পিছিয়ে বা এগিয়ে আসে। এই সাফারিতে জিপে করে জঙ্গলের ভেতরে প্রায় 30 কিলোমিটার মতো ঘোরানো হয়। এর পরের অপশন হলো ওয়াচ টাওয়ার। এরকম 3টে ওয়াচ টাওয়ার আছে। প্রথম হলো যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এর টিকিট অনলাইনে করা যায়। অনলাইনে WBSFD এর ওয়েবসাইট থেকে এর টিকিট আগে থেকে করতে হয়। পরের ওয়াচ টাওয়ার হলো চাপড়ামারি ওয়াচ টাওয়ার। আর তৃতীয় ওয়াচ টাওয়ার হলো চুকচুকি ওয়াচ টাওয়ার। এই 3টে ওয়াচ টাওয়ারের টিকিট অনলাইনে WBSFD এর সাইট থেকে করা যায়। ওয়েবসাইট থেকে যখন টিকিট করা হয় তখন শুধুমাত্র এন্ট্রি ফিটা নেওয়া হয়। বাকি জিপের যা খরচ, জিপের ভাড়া, ফিক্সড ভাড়া আছে, সেটা ওই যেটা বললাম লাটাগুড়ি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, ওইখানের কাউন্টারে এসে জিপের ভাড়া, গাইড চার্জ আর একটা এখানে হয় ফোক ডান্স দেখানো, এইসবের পেমেন্ট ওখান থেকে করতে হয়। বলে রাখি, ফোক ডান্সের চার্জটা আপনাদেরকে না বলেই নিয়ে নেওয়া হয়। কাজে যারা ফোক ডান্স দেখতে চান না, আগেই বলে দেবেন যে ফোক ডান্স দেখতে যাবেন না। এছাড়া লাটাগুড়ি থেকে আর একটা সাফারিতে যায়, সেটা হলো মেদলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে সাফারি হয়। মেদলা সাফারির টিকিট অনলাইন পাওয়া যায়। মেদলাতে যাওয়ার ব্যাপারটা এরকম যে লাটাগুড়ি থেকে জিপে করে নিয়ে যাওয়া হয় মেদলাতে। মেদলায় গিয়ে সেখানে আবার একটা কাউন্টার আছে, সেখান থেকে মোষে টানা গাড়িতে করে সাফারিতে নিয়ে যাওয়া হয়। এই 5টা হলো লাটাগুড়ি থেকে সাফারির অপশন। এরপরে আছে মূর্তি বিট থেকে। মূর্তি নদীর ধারে মূর্তি বিট, সেখানে ফরেস্ট অফিস আছে, সেখান থেকে সাফারি হয়। প্রথমটা ওই আগের মতোই অফলাইন ফরেস্ট সাফারি। এই অফলাইন সাফারিতে লিমিটেড টিকিট, 1 ঘন্টা আগে থেকে টিকিট দেওয়া হয়। লাইন পড়ে যায় প্রায় 2 ঘন্টা আগে থেকে। লাইন দিয়ে লাভ হয় না। মূর্তিতে সব টিকিটই অফলাইনগুলো, ওখানে একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টের কাছে কন্ট্রোল রয়েছে, সেখান থেকে হয়। এরপরে ওয়াচ টাওয়ার সাফারি। মূর্তি থেকে যাওয়া হয় যাত্রাপ্রসাদ, চাপড়ামারি আর চুকচুকি, এই 3টে ওয়াচ টাওয়ারে। অর্থাৎ মূর্তি থেকে 4টে ডেস্টিনেশন, 3টে ওয়াচ টাওয়ার আর একটা ফরেস্টের ভেতরে 30 কিলোমিটার মতো ঘোরা। ওয়াচ টাওয়ারগুলোর টিকিট লাটাগুড়ির মতোই অনলাইনে করে নেওয়া হয় WBSFD থেকে। আর বাকি যা চার্জ সাফারির জন্য, জিপসি, গাইড চার্জ এক্সেট্রা, সেগুলো সব টিকিট কাউন্টার থেকে। এর পরের অপশন চালসা রেঞ্জ কার সাফারি। এটা লাটাগুড়ি থেকে কিছুটা দূরে চালসা বলে যে জায়গা আছে, সেখানে টিকিট কাউন্টার থেকে, এটাও অনলাইনে টিকিট হয়। এটা ওখান থেকে সাফারি হয়। একটা আছে ধূপঝোড়া এলিফ্যান্ট রাইড। এটা ধূপঝোড়াতে ফরেস্টের যে অফিস আছে সেখান থেকে হাতির পিঠে করে সাফারি হয়। সময় সকাল 6টা, 7টা আর বিকেল 4:30। আর ওই সাফারিটায় আগে থেকে বুকিং করতে হয়, এটা খুব হাই ডিম্যান্ড। আর একটা আছে কালীপুরে, ওটা মেদলা থেকে কালীপুর বলে একটা জায়গা আছে, সেই কালীপুরেও এলিফ্যান্ট সাফারি হয়। এখানে সাফারি এই 5টা অপশান, লাটাগুড়ি, মূর্তি, চালসা, ধূপঝোড়া আর কালীপুর। আমরা এখন মূর্তি বিটের যে অফলাইন সাফারি হয় সেই সাফারিতে যাচ্ছি। এর জন্য আমাদের টিকিট, আমাদের যে রিসোর্ট বিনায়ক মূর্তি রিসোর্ট আগে থেকেই করে রেখেছিল, ওই রিসোর্ট থেকে আমরা জিপসিতে উঠেছি। আমরা যাচ্ছি এখন লাটাগুড়ি রেঞ্জ অফিসে। এই লাটাগুড়ি রেঞ্জ অফিস থেকে
আমাদের বোর্ডিং পাস নিয়ে আমরা এখন ফরেস্টের ভেতরের দিকে এগোচ্ছি। এটা যে ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইন ক্রস করে ওই নিউ মাইল জাংশন যাওয়ার যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইন ক্রস করে আমরা এখন ফরেস্টের ভেতরে ঢুকছি। এখানে ফরেস্টে ঢোকার কোনো গেট চোখে পড়লো না, যা সাধারণত সব জায়গায় ফরেস্টে ঢোকার মুখে থাকে। রেল লাইন ক্রস করে সাধারণ একটা রাস্তার অবস্থা খুবই খারাপ, বহু জায়গায় ভাঙা। সেই রাস্তা ধরেই আমরা ফরেস্টের ভেতরে ঢুকে গেলাম। এখানে ফরেস্টে প্রধানত যে গাছ দেখা যায় সেগুলো শাল গাছ, বেশ উঁচু উঁচু বড় বড় শাল গাছ। এছাড়া আরও নানা প্রজাতির গাছ রয়েছে। এটা মার্চ মাসের সকাল 6:30টার সময় ফরেস্টের ভেতরে ভালোই ঠান্ডা আছে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝেই কিছু জায়গায় ছোট ছোট জলের স্রোত বয়ে চলেছে, ছোট ছোট খালের মতো বা ঝর্ণার মতো। আর তার ওপর দিয়ে এরকম কাঠের সব কালভার্ট করা আছে। এখানে কিন্তু কোনো জায়গাতেই কংক্রিট বা লোহার কোনো কালভার্ট খুঁজে পাইনি। এই আমরা প্রথম একটা ময়ূর দেখতে পেলাম এখানে ঘুরছে। এখানে জঙ্গলে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। আর ময়ূর ছাড়া এখানে দেখা যায় বনমোরগ। এই সামনেই আমরা দুটো বনমোরগ দেখতে পাচ্ছি, বনমোরগ একটা মুরগি। এখানকার ময়ূরগুলো সাফারি জিপসি দেখে দেখে অভ্যস্ত, সেই জন্য এই গাড়িগুলো দেখে এরা চট করে যে রাস্তা ছেড়ে ধারে পালিয়ে যায় এরকম নয়। জঙ্গল এরকম উঁচু উঁচু শাল গাছে ভরা। জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে আমরা এখন কিছুটা জঙ্গলের বাইরেই বেরিয়ে এসেছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ধারে চা বাগান। রাস্তা দিয়ে এগিয়ে এখন আমার মনে হয় আমরা চা বাগানের শেষে আবার হয়তো জঙ্গলে ঢুকতে যাচ্ছি। এখানে রাস্তার সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি, কিছু ফরেস্টের ঘর রয়েছে, ফরেস্টের স্টাফদের। তাছাড়া বাকি মানুষজনেরও কিছু ঘর রয়েছে। আর এইসব জায়গায় যাতে বন্যজন্তু না ঢুকে পারে সেই জন্য লোহার তার দিয়ে কিছু ফেন্সিং করা আছে।
চা বাগানের শেষে আবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছি। এখানে প্রথমেই একটা ময়ূর দেখা গেল। ময়ূর ছাড়া অবশ্য অন্য আর কিছু দেখাও যাচ্ছে না এখানে। এটা ফরেস্টের স্টাফদের ওয়াচ টাওয়ার, এখানে বসে জঙ্গলের উপর নজর রাখা হয়। এবার আমরা এই ফরেস্টের আর একটা অংশে ঢুকছি। এইখানে একটা রিসর্ট রয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। এটার বুকিং WBFDC সাইট থেকে করা হয়। এটার নাম নেওরা জঙ্গল ক্যাম্প। আমরা এখানে আবার জঙ্গলের ভেতরে ঢুকছি। আমরা এই ফরেস্ট সাফারির প্রায় শেষের দিকে এসে গেছি। এবার আমরা জঙ্গল থেকে বেরোবো, আর কিছুটা এগোলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা সাফারি শেষ করে বেরিয়ে এলাম, আমরা আবার মূর্তির দিকে ফিরে যাচ্ছি। এটা ছিল আমাদের ফরেস্ট সাফারি সকালে। এরপর আমরা এটা বিকেলে যাচ্ছি, এটা চুকচুকি ওয়াচ টাওয়ারের সাফারিতে যাচ্ছি। সামনে একটা জিপসি আসছে। এটা বিকেলে যারা ফরেস্টের সাফারিতে গিয়েছিলেন, মানে সকালে আমরা যে 30 কিলোমিটার ঘোরার যে সাফারিতে গিয়েছিলাম, সেই সাফারিতে বিকেলে যারা গেছে তারা ঘুরছে এখন। আমরা প্রায় চুকচুকি ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। চুকচুকি ওয়াচ টাওয়ার দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো, আর কাঠের বানানো ওয়াচ টাওয়ার। আমরা গাড়ি থেকে নেমে এবার ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ারে ওঠার প্রথম সিঁড়িটারই কি দুরবস্থা, কোথাও স্টেপ নেই, তো ধারে রেলিংটাও নেই, খুব সাবধানে উঠতে হবে। এটা আমরা ওয়াচ টাওয়ারের একতলায় উঠেছি। এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, বিশেষ করে ওয়াচ টাওয়ারের পেছন দিকটা, যে দিকটা অনেকটা খোলা জায়গা, অনেকটা জঙ্গল, সেদিকটা আমরা দেখতে পাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে এরপর ওয়াচ টাওয়ারের দোতলায় ওঠা যায়। দোতলায় উঠেছি। দোতলায় ওয়াচ টাওয়ারের চারধারে আবার একটা ব্যালকনি মতো করা আছে, সব কাঠের কাজ। দেখলেই বোঝা যাচ্ছে যে বহু পুরনো। একসময় এর উপর দিয়ে আরও একটা ওঠার ব্যবস্থা ছিল, কিন্তু ওটার অবস্থা এতই খারাপ যে এখন আর সেটা ওঠা যায় না। অর্থাৎ 3 তলা ওয়াচ টাওয়ারের মধ্যে 2টো তলাই এখন ব্যবহার হয়। ওয়াচ টাওয়ার থেকে বাইরে দেখা যাচ্ছে নানা রকম গাছ, বেশ খানিকটা খোলা ঘাস জমিও বেশ খানিকটা দেখা যাচ্ছে। এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি, পেখম তুলে দাঁড়িয়ে আছে, যদিও আমাদের দিকে পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, তাও দেখা গেল। এবার ঘুরছে আমাদের দিকে, দেখি না পুরো ঘুরলো না, তার আগে পেখম নামিয়ে দিল।
এখানের জঙ্গলে গাছে প্রচুর প্যারাসাইট মানে পরজীবী দেখতে পাওয়া যায়। এই যে সামনের গাছে যেগুলো দেখা যাচ্ছে গাছের গায়ে হয়েছে, এগুলো সব প্যারাসাইট। দূরে গাছে এই যে সাদা কালো পাখিটা বসে আছে, এটা ধনেশ পাখি। এই পাখি সাধারণত দুটো দুটো করে একসঙ্গে থাকে, কখনো একটা থাকে না। আরও একটা আছে গাছে, আমাদের গাইড দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের চোখে পড়ছে না। চুকচুকি ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন ফরেস্টের বাইরের দিকে যাচ্ছি, আর আশায় আছি যদি এর মধ্যে আরও কিছু জীবজন্তু দেখা যায়। ফিরতে ফিরতে এই আমরা একটা বাইসন দেখতে পেলাম, ঝোপের পেছনে রয়েছে, তা পরিষ্কারই দেখা যাচ্ছে। এরা এখানে ঘাস পাতা খেয়ে থাকে। গাড়ি দেখলে সাধারণত কখনো কিছু বলে না, ওরা ওদের মতো থাকে। আর এদের সঙ্গে সব সময় দেখা যায় বাইসন ঘুরছে, আর আশেপাশে একটা দুটো বা কয়েকটা বক ঘুরে বেড়াচ্ছে ওদের গা থেকে পোকা বেছে খাওয়ার জন্য। এবার আমরা বাইসন দেখার পরে এবার ফিরছি। গাড়ির সামনে সামনে একটা ময়ূর চলেছে। ওই বললাম যে এখানকার ময়ূরগুলো গাড়ির সঙ্গে খুব অভ্যস্ত হয়ে গেছে। ময়ূর যে রাস্তা ছেড়ে যাচ্ছে তা না, গাড়ি আস্তে আস্তে যাচ্ছে আর ময়ূর সামনে দিয়ে তার নিজের মতো নাচতে নাচতে বেরোচ্ছে। ও এখনও কত দূর চলছে গাড়ির সামনে সামনে। এই অনেকটা চলার পরে গাড়ির রাস্তা থেকে আবার ধারের দিকে জঙ্গলের মধ্যে চলে গেল। এখন আমরা আরেকদিন বিকেলে যাচ্ছি চাপড়ামারির সাফারিতে। এই চাপড়ামারির জায়গাটা লাটাগুড়ি থেকে কিছুটা দূরে আছে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম বাতাবাড়ি। এটা বাতাবাড়ি ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি এখন। বাতাবাড়ি ফরেস্টের সামনে রাস্তা ধরে বাতাবাড়ি পেরিয়ে চালসা থেকে ডান দিকে যাচ্ছি আমরা। এই ডান দিকে কিছুটা গিয়ে চাপড়ামারি পড়ে। চাপড়ামারি যাওয়ার পথে আমরা এখন মূর্তি নদী ক্রস করছি, আর আমাদের ব্রিজ থেকে দূরে দেখতে পাচ্ছি রেলের ব্রিজ। আমরা এখন চাপড়ামারি ফরেস্টের ঠিক বাইরে দিয়ে যাচ্ছি, আর কিছু দূরে এগোলেই আমরা ফরেস্টে ঢুকবো। এখানে হাইওয়ের ধারে ধারে নানা জায়গায় বোর্ড বসানো আছে যে এখানে বন্য জন্তু রাস্তা পার করে সাবধানে গাড়ি চালানো। তবে এখনো পর্যন্ত কোনো জন্তুকেই রাস্তা ক্রস করতে দেখতে পেলাম না। এখানে রাস্তা একেবারেই কাঁচা, রাস্তার অবস্থাও বেশ খারাপ। রাস্তা বেশ পাকা করার জন্য দেখছি সব মেটেরিয়াল এনে রাখা আছে। আমরা এখন চাপড়ামারিতে ঢোকার আগে লেভেল ক্রসিং পার করছি, এরপরেই চাপড়ামারি ফরেস্টের গেট। আমরা গেটে পৌঁছে গেছি। 4:30-র সময় ঠিক গেট খোলা হবে, তার জন্য ওয়েট করছি। বিকেল 4:30 বাজা মাত্রই গেট খুলে গেল, জিপসিগুলো পরপর ঢুকছে। এখান থেকে আমরা যাব চাপড়ামারি ওয়াচ টাওয়ারে। গেট থেকে ওয়াচ টাওয়ার খুবই কাছে, খুব বেশি হলে 700 মিটার ডিস্টেন্স হবে। আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি।
ওয়াচ টাওয়ারের সামনে প্রচুর গাছ আর খোলা জায়গা রয়েছে, কিছুটা একটা জলাশয় রয়েছে, জলাশয় আছে, কাজেই এখানে সব জীবজন্তুগুলো জল খেতে আসে, এটাই আশা করা যায়। দেখি এখানে কি দেখা যায়। প্রথমে যেগুলো দেখা যাচ্ছে কিছু বন্য শুয়োর, পাখি, সুন্দর একটা পাখি দেখা যাচ্ছে, এটার নাম ব্ল্যাক আইবিস। কিন্তু এখানে আমরা আর এর থেকে বাইরে কিছু দেখতে পাচ্ছি না, যে কোনো বাইসন বা গন্ডার এরকম কিছু দেখা যাচ্ছে না এখনো। তবে মনে হয় ওগুলো আসবে। এইগুলো লেসার হুইসলিং ডাক, এগুলো পরিযায়ী পাখি। ওয়াচ টাওয়ারের ঠিক পাশে চাপড়ামারিতে ফরেস্টের ইন্সপেকশন বাংলো, খুব সুন্দর লোকেশনে বাংলো, বাংলোর ব্যালকনিতে বসেই এখানে সব দেখা যাবে। আর ওয়াচ টাওয়ারে তাদের উঠতে হবে না, যারা বাংলোয় থাকবে। আমরা এবার ওয়াচ টাওয়ারে উঠছি। এই ওয়াচ টাওয়ারটাতেও একটা দুটো ফ্লোর আছে। এটা যা হোক অনেকটা ভালো অবস্থায় আছে, ভালোই মেনটেন করা। এটাও কাঠের বানানো ওয়াচ টাওয়ারটা। এবারে আমরা ওয়াচ টাওয়ারটার দ্বিতীয় তলটায় উঠছি। এটাই এই ওয়াচ টাওয়ারের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে মোটামুটি বেশ কিছুটা পর্যন্ত দেখা যায়। তবে ওই সামনের জলাশয় আর ফাঁকা জমিটা যতটা নিচে থেকে দেখা যাচ্ছিল ততটা জায়গায় এখান থেকে দেখা যাচ্ছে, বাকি তো সব গাছে ভর্তি। তারপরে এই একটা ময়ূর দেখা যাচ্ছে, গাছ থেকে উড়ে এলো, অনেকটা উড়ে এলো ময়ূরটা। আমরা উপর থেকে ওই ইন্সপেকশন বাংলোটা দেখতে পাচ্ছি। ওটার সামনে বেশ অনেকটা খোলা জায়গা, আর তারপরে ওই সবুজ ঘাস আর জলাশয়। জায়গা দেখতে খুব সুন্দর। সূর্যের আলো কিছুটা কমে গেছে, অনেকটাই ছায়া পড়ে গেছে। তার মধ্যে আমরা কিছুটা দূরে, বেশ কিছুটা দূরে দুটো স্পটেড ডিয়ার, হরিণ দেখতে পাচ্ছি। এগুলো পুরুষ হরিণ, মেল ডিয়ার। এর চেনা যায় এর এই শিং থেকে। যদি স্ত্রী হরিণ হয় তার এই শিংগুলো থাকে না। ওরা কিন্তু অত দূর থেকেও টের পাচ্ছে যে মানুষ রয়েছে এখানে, ওদের দিকে দেখছে। জঙ্গলে হরিণ সব সময় তার কান খারাপ, সব সময় খুব সতর্ক হয়ে থাকে। ওদের সব সময় বাঘ হোক বা লেপার্ড এইসবের অ্যাটাকের ভয় থাকে বলে খুব সাবধানে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়েও আর কোনো জীবজন্তু দেখা গেল না, সন্ধে হয়ে গেল। এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, প্রায় অন্ধকার। গাড়িকে লাইট জ্বেলে চালাতে হচ্ছে। সাধারণত জঙ্গলের ভেতরে গাড়ি লাইট জ্বালায় না, কিন্তু এখানে এত অন্ধকার হয়ে এসছে যে লাইট জ্বেলেই গাড়ি চালাচ্ছে। আমরা গাড়িতে করে আবার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে চলে এলাম। আমাদের এই 3টে সাফারি এখানেই দেখা শেষ হয়ে গেল। আমরা সাফারিতে যাওয়ার যে ডিটেলস তথ্যগুলো দরকার সেগুলো সব নিচে দিয়েছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে।